This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিশেষ একজন এবং তার দলবল তারা আপনার কাছ থেকে অর্থ এবং অন্যান্য স্বার্থের জন্য আপনার প্রতি তারা প্রতিশোধ নিল। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি মানুষের শোভা পায়? যে চায়ের দোকান নিয়ে এত স্বপ্ন, যে চায়ের দোকানের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, যে চায়ের দোকানের ব্যাপারে প্রশাসনের এই রকম ঔদাসীন্যতা, সেই জায়গায় চায়ের দোকান করতে চান নাকি চায়ের ব্যবসাটাই ছেড়ে দিতে চান? ছোটবেলা থেকেই আমাকে এটা বোঝানো হয়েছিল কি তুই কিন্তু আর 5টা মেয়ের মতো নড়ছ, তোকে কিন্তু নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। আপনি গ্ল্যামার ওয়ার্ল্ড অর্থাৎ মডেলিং ছেড়ে, কর্পোরেট চাকরি ছেড়ে কেন চায়ের দোকান করতে গেলেন? একটা কর্মক্ষেত্র তৈরি করা, যেখানে আমার সাথে 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 আরো বেশ কিছু মানুষজন কাজ পাবে, কাজ করবে। তো সেই অর্থে আমি ভাবলাম চাকে নিয়ে এগোই। অভিনয় বা মডেলিং এর ক্ষেত্রেও কি কাস্টিং কাউচ বা কোনো কুপ্রস্তাবের জন্য ছেড়ে দেওয়া? যে কাস্টিং কাউচ বা এই যে প্রপোজালগুলো না, এটা আপনি একটা মেয়েকে মানে এডুকেশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পেতে হয়। এটার জন্য কোনো আলাদা করে ইন্ডাস্ট্রি হয় না। আপনি কি আবার মডেলিং এবং অভিনয় জগতে ফিরে যেতে চান? আমি বিশেষ করে মিডিয়াতে ফুল আমার মানে অ্যাক্টিভ প্রফেশন এই জন্য বানালাম না, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে কাজের অভাব। আপনার জীবনে ইন্সপিরেশনটা কি? ডলি চাওয়ালা? আজকে ডলি চাওয়ালা যিনি আছেন, আজকে ওই ছাপড়ি কিন্তু দুবাইয়ে ব্রাঞ্চ খুলে হাজার হাজার মানুষকে কাজ দিচ্ছে। মডেলিংয়ের গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে সোজা চায়ের দোকান। নিজেকে 5 বছরে কোথায় দেখতে চান? মেয়ে মানে বিউটি পার্লার, মেয়ে মানে কোনো বিউটি রিলেটেড জিনিসপত্র, মেয়ে মানে বুটিক, মেয়ে মানে এই, মেয়ে মানে সেই। মেয়ে মানে আবার একটা মেয়েদের যেরকম পোশাকের একটা লিস্ট আছে, এই পোশাকের বাইরে গেলেই ওই মেয়েটি দুশ্চরিত্র বা দুশ্চরিত্রা যাই বলুন না কেন, তো সেরকম একটা প্রফেশনাল লিস্ট আছে। কি মনে করেন আপনি, রাজনীতি না ধর্ম, কোনটা আমাদেরকে অনেকটা পিছিয়ে রাখে? আজকে আমি একটা হিন্দু মেয়ে হয়ে ব্যবসা করছি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন একজন মানুষ যে সবার প্রথমে এসে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ। চায়ের ব্যবসা করতে যাওয়ায় আপনাকে যে আটকানো হলো তার কারণ মৌলবাদীরা। মাত্র 1 টাকা আমি আর 5টা দোকানের থেকে বেশি রেখেছিলাম, সেক্ষেত্রে আমাকে এটা শুনতে হয়েছে যে যা 6 টাকা 1 টাকা দেখার টিকিট। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962337. আমি ঋতব্রত ভট্টাচার্য আর আপনারা দেখছেন R+ নিউজ রুম। আমি এবং আমার সতীর্থরা আজকে যার মুখোমুখি হতে চলেছি, সে আপাতত এমন এক ঘটনার মুখোমুখি রয়েছে যেখানে তার জীবনটাই একটু টালমাটাল হয়ে গিয়েছে। ভাবতে পারেন, এই পশ্চিমবাংলায় যদি কেউ ভাবে চায়ের দোকান দেবে, তাহলে তার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। ভাবছেন এটা হতে পারে নাকি? হ্যাঁ, যদি একটি মেয়ে এবং সে যদি সুন্দরী হয় আর সে যদি চায়ের দোকান দিতে চায়, তাহলে তাই হয়, যেমনটা হয়েছে পাপিয়া ঘোষালের। পাপিয়া, আপনাকে স্বাগত R+ নিউজ রুমে। ধন্যবাদ সকলকে, সকল দর্শক বন্ধুকে। আর এই প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলতে পারি যে প্রেজেন্ট সিচুয়েশন আমার কাছে আমি কোথাও না কোথাও একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি, যেখানে আমি আমার পরিচয় লোকের কাছে জানাবো না, বা আমি যেটা করতে চেয়েছিলাম আজকে আমার স্বপ্নভঙ্গ থেকে শুরু করে মানে নিজেকে কোথাও না কোথাও একটা অপরাধ বোধে ভুগছি, এবং কোথাও না কোথাও মনে হচ্ছে যে এবার কি মানে যেখানে আমি একটা সুন্দর স্বপ্ন নিয়ে নেমেছিলাম, যেখানে ভেবেছিলাম কি জীবনে একটা ব্র্যান্ড তৈরি করব,
দাসত্ব করব না, 200 বছর ধরে ভারতবর্ষ এমনিই দাসত্ব করেছে। তো এবার চেয়েছি কি যে আর দাসত্ব নয়, এবার নিজের ক্ষমতা ওয়াইজ কোনো কাজ করব। সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম সিচুয়েশন চলে আসবে জীবনে যেখানে কোনো কিছুর কোনো লজিক নেই, কোনো কিছুর কোনো উত্তর নেই, সবাই চুপ, সবাই পালাচ্ছে, কেউ কিছু বলতে পারছে না, এবং কোথাও না কোথাও এন্ড অফ দ্য ডে মনে হচ্ছে যে মানে কি আমার কাছে না আছে কোনো উত্তর, না আছে কারোর কাছে উত্তর। তো পুরো ব্যাপারটা কেমন একটা ধোঁয়াশা, মনে হচ্ছে যে এবার ভবিষ্যৎ কি হবে। অবশ্যই আমার মনে হয় দর্শকরা যারা প্রথমবার দেখছেন আপনাকে, তাদের মনের মধ্যেও একটা ধোঁয়াশা রয়েছে যে কেন কেন এই ধরনের পরিস্থিতি হলো। আমি একটু পেছন দিকে ফিরে যাব, আমি আপনার জীবনের কাহিনী জানতে চাইব। কি করে আপনি গ্ল্যামার ওয়ার্ল্ড অর্থাৎ মডেলিং ছেড়ে, কর্পোরেট চাকরি ছেড়ে কেন চায়ের দোকান করতে গেলেন? বাবার মৃত্যুর পর সমস্ত সঞ্চয় দিয়ে হাইওয়ের ওপর একটা চায়ের দোকান করেছিলেন, এবং সেখানে অবশ্যই আপনার স্বপ্ন ছিল এই চায়ের দোকান নিয়ে নিজের ব্র্যান্ডটাকে ধীরে ধীরে গোটা বাংলায় পৌঁছে দেওয়ার। আমি এইসব প্রশ্নে আসবো, কিন্তু তার আগেও যে প্রশ্নটা আমার নিজের এই অনুষ্ঠানটা করতে এসে, আমি তো আগে থেকে প্রশ্ন লিখে রাখি না বা ভাবিও না, আমি সরাসরি যার ইন্টারভিউ নিই, সাক্ষাৎকার নিই, তার সামনে এসে আমার মতো করে প্রশ্ন করি, যে প্রশ্নগুলো যারা দেখছেন তাদের মনে রয়েছেন, তারা হয়তো আপনাকে করতে পারছেন না, আমি তাদের হয়ে আপনাকে প্রশ্নগুলো শুধু করছি। সত্যি কথা বলতে গেলে পাপিয়া এই নামটা কিন্তু মানুষ জানে না। মানুষ জানে রাশিয়ান দিদি, রাশিয়ান দিদির চায়ের দোকান। আপনার নাম, সেই আইডেন্টিটিটা, যেহেতু এই শব্দটা আপনি ব্যবহার করলেন, কোথাও হারিয়ে যাচ্ছে, যে রাশিয়ান চায়ের দিদি। দেখুন, এইটা নিয়ে আমি বিস্তারিত নিজের সাথে নিজেকে অনেক প্রশ্ন করেছি। অনেকে এই নামটাকে নিয়ে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছোট করার চেষ্টা করেছে, বাট আমরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদেরকে কি বোঝাই, বি পজিটিভ। আজকে আপনি বলছেন রাশিয়ান কেন নামটা দেওয়া হয়েছে? হ্যাঁ, সেই অর্থে আমি বলতে চাইছি যে আজকে এই ওয়ার্ল্ডের বা এই পুরো সিস্টেমের সব থেকে পবিত্র নাম কি, পবিত্র নাম বা ডাক সেটা কি, সেটা হচ্ছে মা। মানুষ এরকমও আছে যারা এই ডাক বা এই নামটাকেও বিভিন্ন রকম বিকৃতভাবে সেই জিনিসটাকে নষ্ট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে আমরা বাঙালি, আমরা হিন্দু, আমরা ভারতবর্ষে বসবাস করছি, এবং আমরা পাশ্চাত্য সভ্যতাকে এমনভাবে গ্র্যাব করেছি যে এখন হয়তো আমরা নিজেদের সভ্যতা কোথাও না কোথাও একটু সাইডলাইন তো হয়েছেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি আপনাকে বলে, বা তোকে তো ফরেনারদের মতো দেখতে লাগছে, তোর তো স্কিনটা এরকম লাগছে, আপনি তো সেটাকে পজিটিভলি নেবেন। আমিও এই রাশিয়ান দিদি ব্যাপারটাকে না কোনোদিন ভাবিনি যে এর পেছনে কোনো মানে কটু কথা বা পেছনে কোনো ডাবল মিনিং থাকতে পারে। তো অবশ্যই প্রথমের দিকে আমি খুবই পজিটিভলি ব্যাপারটাকে নিয়েছি। হ্যাঁ, ধামাচাপা পড়ে গেছে আমার নিজস্ব নাম, যে আমার নাম পাপিয়া ঘোষাল, ধামাচাপা পড়ে গেছে আমার দোকানের নাম, কিন্তু কোথাও না কোথাও আমি তাও পজিটিভ ছিলাম কি হ্যাঁ, এই নামটার পেছনে হতে পারে কোনো অন্য ডাবল মিনিং নেই। হতে পারে যে আমার গেট আপ, আমাকে দেখে মানুষের মনের তো কোনো লিমিটেশন নেই বা কোনো তাকে আটকানোর কোনো জায়গা নেই, বাট তা সত্ত্বেও অনেকে আমি জিজ্ঞাসা করার প্রথম দিকে কোনো চেষ্টা করিনি, কিন্তু যখন দেখছি যে উত্তরোত্তরই ব্যাপারটা বাড়ছে, তখন আমি জিজ্ঞাসা করেছি কিন্তু কিছু মানুষকে, সাধারণ ব্যক্তি, সাধারণ লোক্যালিটির লোকজন যারা এই নামকরণটি আমার করেছেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু সেখানেও একই ব্যাপার। কিছু পজিটিভ মানুষ, কিছু নেগেটিভ মানুষের মেলবন্ধনে জিনিসটা এমনভাবে চলে এসেছে, তাদেরও উত্তর এখানে এরকমই। কেউ কেউ বলছে কি হ্যাঁ, তোমাকে দেখে আমার মনে হয়, আমাদের মনে হয়েছে ওরকম মানে এই রাশিয়ান মেয়েদের মতো তোমার সাজ, এইসব নিয়ে তাদের বক্তব্য। আবার কিছু গোষ্ঠী সম্পন্ন লোকেদের একটু অন্য রকম প্রতিক্রিয়া, কিন্তু আমি কোনো দিন না এর ভেতরে খতিয়ে দেখতে যাইনি, কারণ যখনই মানুষ কেঁচো খুঁড়তে যায় তখন সাপ বেরিয়ে পড়ে, আর আমি ওই সাপে ভয় পাই, তাই জন্য আমি কোনোদিন ওই ভেতরে অতটা ঢুকিনি। আমার মনে হয়েছে আপফ্রন্ট আমার মুখে কেউ কোনো বাজে কথা বলেনি, মানুষের ইচ্ছা, তারা নাম দিচ্ছেন, যাই করছেন তাদের ব্যাপার। আই এম হ্যাপি উইথ মাই স্মল টি স্টল, আমি সেখানে কাজ করব, আমার দোকানের নাম চিয়ামো, সেখানে লোকে আসবে, চিনবে, এটাই আমার আশা ছিল। অবশ্যই, মানে আমি রাশিয়ান মহিলারা, রুশ রমণীরা, তারা অবশ্যই অত্যন্ত সুন্দরী হন, বুদ্ধিমতী হন, তারা পৃথিবীর অন্যান্য দেশের মেয়েদের মতোই মমতাময়ী হন,
তারা কেউ মা, কেউ বোন, সুতরাং তারা ভিন গ্রহের কেউ নয়। আবার এটাও ঠিক কথা, যদি শুধুমাত্র ত্বকের রং বা চেহারা যদি কিছুটা নর্ডিক নাক থাকে, কিছুটা যদি বলা যেতে পারে দীর্ঘাঙ্গী হন, তাহলে সেক্ষেত্রে অনেকে ইউরোপের বিভিন্ন মহিলাদের সঙ্গে বা মেয়েদের সঙ্গে তুলনা করতে পারেন। রুশ না ফরাসি, না জার্মান, না স্ক্যান্ডিনেভিয়ান, না ভেনিজুয়েলা, আমি এর মধ্যে যাচ্ছি না। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে একদল মানুষ আপনাকে রাশিয়ান দিদি বলছে, তার অন্যতম কারণ আমাদের দেশে বেশ কিছু কাল, মানে কয়েক দশক আগে একটা রাশিয়ান চ্যানেল ছিল, সেই চ্যানেলে প্রাপ্তবয়স্ক ছবি দেখানো হতো। এবং আপনি তো নিজেও জানেন যে পর্নোগ্রাফিতে অনেক ক্ষেত্রে যে রুশ মহিলাদের, বিভিন্ন মানুষের বিকৃতির মধ্যে এটাও একটা বিকৃতি, রুশ মহিলাদের পর্নোগ্রাফি বিভিন্ন জায়গায় সমাদৃত বলে শোনা যায়। এবং সেই থেকেই কাউকে দাগিয়ে দেওয়া, অর্থাৎ মনের ভেতরে একটা অদম্য ইচ্ছা এবং সেই ইচ্ছের জন্য আপনার নাম পরিবর্তন করে দেওয়া, এই পুরো বিষয়টা ভেবে আপনার গা ঘিন ঘিন করে না? ব্যাপারটা করতো অবশ্যই। এই ব্যাপারটাকে নিজের একটা বদনাম বা গা ঘিন ঘিন করার যে একটা বিষয় হয়ে দাঁড়াতো যদি কেউ সামনে এসে এই ব্যাপারটা এইভাবে এক্সপ্লেন করতো আমার কাছে। এই জিনিসের উত্তর আমার দোকান বন্ধের মতো কোথাও কেউ দিতে পারছে না, যে কেন হঠাৎ করে ওয়াই রাশিয়ান ম্যাডামের চায়ের দোকান বা রাশিয়ান দিদি কেন, এই ব্যাপারটা যখনই উত্তর খোঁজা হয়েছে এটাও কিন্তু একটা রহস্য হয়েই থেকে গেছে। তো এই পুরো ব্যাপারটা একটা ফ্রেশ একটা ব্র্যান্ড তৈরি, একটা সেলফ এমপ্লয়মেন্ট, একটা এন্টারপ্রেনিয়রশিপ, এই পুরো ব্যাপারটাকে সাইডলাইন করে দোকান বন্ধ, সমাজ নষ্ট, রাশিয়ান লেডিদের নেগেটিভ পয়েন্টগুলোকে তুলে ধরা, কেন পজিটিভ দিকটা আমরা কেন দেখতে পাই না? কারণ আমাকে যখন বলতো আমি তো সেভাবে কোনোদিন জিনিসটাকে খারাপ নেগেটিভলি নিইনি। আমার মনে হয়েছে হতেই পারে, হ্যাঁ সত্যি, যার যে প্রজাতির মানুষের যেরকম পজিটিভ দিক, সে নিয়ে আপনাকে যদি কেউ আপনাকে কমপ্লিমেন্ট করে, আমি তো এটা কমপ্লিমেন্ট নিয়েছি, ভালোই লাগতো অবশ্যই। তাই মানে এই ব্যাপারটা না ভালো লাগার কি কোনো বিষয়? যেখানে এবার এটার যদি আপনি ডার্কেস্ট সাইডগুলোকে খোঁজেন, তাহলে তো বলবো যে এরকম অনেক মাও আছে যারা আজকে নির্যাতিতা, যাদেরকে আজকে রাতের অন্ধকারে বলুন বা এরকম কিছু বিকৃত মানুষ আছে যে সেই মা বা নারী জাতিকেও মানে কোনো রকমভাবে তাকে অপমান বা তাকে মানে অত্যাচার করতে ছাড়ে না। তো বিকৃত মানুষের জন্য আমি কেন ভাববো? আমি তো এসেছি পজিটিভলি ব্যবসা করতে, আমি নিজের ব্র্যান্ড বানাতে, পায়ে দাঁড়াতে। সেক্ষেত্রে কোন মানুষের বিকৃত মানসিকতা নিয়ে সে আমাকে কি বলছে, এই ব্যাপারে তো আমার দেখার আমার সময় কোথায়? আজকে যদি আমি মানুষের বিকৃত চিন্তাভাবনা শোধরানোর জন্য আমার সমস্ত টাইম ওয়েস্ট করি, তাহলে ওই ব্র্যান্ড আর ওই যে বাচ্চাগুলোকে নিয়ে যে স্বপ্নটা আমি দেখেছি, ওইটা পূরণ কে করবে? কোনোদিনও তো আপনার চা নিয়ে কারোর আপত্তি জানায়নি? আপত্তির তো কোনো বিষয় নেই। হ্যাঁ, আপত্তি সেখানেও হয়েছে। আপত্তি একটা জায়গাতে হয়েছে বিকজ নর্মাল যে বেসিক চায়ের দাম, সেই বেসিক চায়ের দাম পুরো ওয়েস্ট বেঙ্গলে 6 টাকা, যেটা ন্যাচারাল নর্মাল ছোট ভাঁড়ের চা হয়। তো আমি মনে করলাম যখন আমি 0 থেকে স্টার্ট করছি, আমার চা 20 টাকা, 25 টাকা, 50 টাকা কেন? আমি তখন ওই জায়গায় পৌঁছাইনি যেখানে আমাকে একটা ব্র্যান্ড ভ্যালিউ দিতে হবে, বিকজ আমার তো ব্র্যান্ড এখন ক্রিয়েট হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চিন্তা করলাম কি বেসিক চা না করে সেখানে একটু ইলাইচি অ্যাড করি এবং কোয়ালিটিটা একটু ভালো রাখি। প্রথমের দিকে এন্ড অফ দ্য ডে কোয়ালিটি ম্যাটার্স। সব থেকে একটা মানুষ যতই দেখতে সুন্দর হোক বা যতই ট্যালেন্টেড হোক না কেন, যে ব্যবসায় যে প্রোডাক্ট, ওটা যদি খারাপ হয়, এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু সব কিছু হারাবেন। সে জায়গায় দাঁড়িয়ে আমি চিন্তা করলাম প্রপার কোয়ালিটি মেনটেন করব, তার সাথে বেসিক না করে ইলাইচি আমি অ্যাড করব। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন চায় সব জায়গায় 6 টাকা, আমি 1 টাকা বাড়িয়ে ধরেছিলাম, বিকজ আমি ইলাইচি অ্যাড করছি। ইলাইচি আমার চায়ে ইউজ হয় এবং যেটা মার্কেটে এখন 4000 টাকা কিলো, সেই ইলাইচি আমি ইউজ করছি। তার জন্য মাত্র 1 টাকা আমি আর 5টা দোকানের থেকে বেশি রেখেছিলাম। সেক্ষেত্রে আমাকে এটা শুনতে হয়েছে যে
যা 6 টাকা 1 টাকা দেখার টিকিট। তো এই এই যে মানে বারবার আপনাকে আমাকে শারীরিক বিষয়টা বারবার মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে, নাকি আপনাকে বারবার তা নিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে? দেখুন, শারীরিক বলতে পারবো না, বাট হ্যাঁ, এই যে আমার যেরকম আমাকে দেখতে পাচ্ছেন, আমি এইরকম ভাবেই আমি আমার স্টলে থাকি, কোনো রকম এক্সট্রা কিছু, বরং এর থেকে অনেক বেশি ডিগ্ল্যাম হয়ে থাকি সেখানে। তো ওই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে কি, তাদের কাছে পয়েন্ট এটাই যে তুমি যখন স্মার্ট, তুমি যখন তাদের ভাষায়, আমি নিজেকে স্মার্ট বলছি না, বিকজ এটা আমার বিষয় নয় বলার, এটা আপনারা বলবেন আমি স্মার্ট কি স্মার্ট নয়। আর স্মার্ট কারোর ড্রেসিং সেন্সের ওপর দিয়ে প্রকাশ পায় না, তার কাজ এবং তার মানে ট্যালেন্ট, এটার মধ্যেই স্মার্টনেস লুকিয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন একটা মানুষ এই কথা আপনাকে বলছে, ওই সাদা মানে ওই এলাকার লোকজন বা নর্মাল মানুষ, যে কেন 1 টাকা বেশি, 1 টাকা হয়তো ওনাকে দেখার, তো অবভিয়াসলি ওনারা নিজেরাই তো ব্যাপারটাকে, মানে চা এখানে তৈরি হচ্ছে, একটা ব্যবসা হচ্ছে, একটা মেয়ে এগিয়ে এসেছে, তো এইগুলো তো কোনো পয়েন্টই নেই। অবশ্যই ক্রেতারা চা 1 টাকা বেশি নিয়ে বলতেই পারে, কিন্তু তারপরের অংশটা সেটা ভয়ানক আপত্তিজনক। একদমই এটা আপনার মনে হয়? অবশ্যই, বাট এটারও আমি কোনোদিন প্রতিবাদ কিছু করিনি, বিকজ আমার মনে হয়েছে যে প্রতিবাদ করতে তো সেখানেই পারা যায় যেখানে ওই প্রতিবাদকে যোগ্য সম্মান দেয়া হবে। আজকে অনেক কিছু হওয়ার পর কিন্তু এই জায়গাটা এসে আমি দাঁড়িয়েছি, কিন্তু আমি ডে 1 থেকেই এইরকম 6 টাকা চায়ের দাম, 1 টাকা টিকিট দেখার এরকম শুনতেই হয়েছে। আমি মনে করেছি যে আমি মেয়ে, যতই আমরা বলি আমরা কলিযুগে বসবাস করছি, মধ্যযুগ সত্যযুগের মতো মেয়েদের অবস্থা কিন্তু এখনো আমাদের সাথে হচ্ছে। মেয়েরা জিন্স প্যান্ট পরে নিয়েছে বলে তারা এগিয়ে গেছে সেটা কিন্তু নয়, আর মেয়েরা এগোতে চাইলেও তাদেরকে এগোতে দেওয়া হচ্ছে না। তার পারফেক্ট এক্সাম্পল আমি এখন এখানে বসে আছি। আমি দুটো প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর আপনি ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। এক, আজকে আপনি চায়ের ব্যবসা করতে গিয়েছিলেন, চায়ের ব্যবসা করতে যাওয়ায় আপনাকে যে আটকানো হলো তার কারণ মৌলবাদীরা, অর্থাৎ মৌলবাদী মানে এমন একটা জড়ো জাড্য সমাজে, যাকে আমরা ইংরেজিতে মাইন্ডসেট বলি, এমন একটা তাদের মধ্যে চিন্তা ভাবনা রয়েছে যে তারা কিছুতেই মেনে নিতে পারেনি, এবং সেই কারণে আপনার চায়ের বদলে আপনাকে অন্যান্য বিষয় নিয়ে আক্রমণ করা হলো। এবং যারা এটা করেন তারা আসলে আপনার মতো একজন স্বাধীন, যার ব্যবসা করার ইচ্ছে রয়েছে, সেই রকম একজন এন্টারপ্রেনারকে তারা ভোগের চোখে দেখলো। এই জায়গায় আমি বলি যে রাজনীতি আমি বুঝি না, স্টেট পলিটিক্স, ওয়ার্ল্ড পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স, এই সমস্ত ব্যাপারে কথা বলার মনে হয় আমার অতটুকু মানে যোগ্যতা হয়তো নেই, এটা আমি মনে করি। আর ইনফরমেশন অবশ্যই এই ভারতবর্ষে বসে আছি, সব রকম খবরের সাথে ওয়াকিবহল, কিন্তু কোনো রকম কমেন্ট করার আগে আমি এই কথাটাই বলবো যে এই যে মৌলবাদী বলছেন বা কোনো গোষ্ঠীর মানুষ বা যাই বলুন না কেন, এই যে কথাটা আপনি বললেন, এই কথাটা আমি উত্তরে একটা বলবো যে কোনো মানুষ বা মানে কোনো ধর্ম বা কোনো গোষ্ঠী, এই যে কোনো কিছু কাউকে অ্যাটাক করার আগে আমি একটা কথাই বলি যে কোনো ধর্ম, কোনো রকম মানে সেটা হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, কোনো ধর্ম কিন্তু নারীকে বা কোনো মানুষকে অপমান করতে শেখায় না। একটা কিছু সংখ্যক বিকৃত মানুষ আছে যারা এই কাজটি করে এবং তার জন্য ওই ধর্মটা মানে নোংরামির জায়গায় চলে যায় এবং ওই ধর্মটাকে লোকজন ছোট করে। আজকে আমি কয়েক গোষ্ঠীর কথা যদি বলি, আজকে আমি একটা হিন্দু মেয়ে হয়ে ব্যবসা করছি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন একজন মানুষ যে সবার প্রথমে এসে আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং তিনি একজন আইনজীবী এবং তিনি সদ ইচ্ছায় আমার পাশে এসে বলেছেন যে আমি আছি, তুমি লড়ো। উনি আমার দোকানেরই একজন কাস্টমার এবং তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ। তাহলে আমি কোন ধর্মকে বা কোন গোষ্ঠী বা কাকে আমি ছোট করব, যেখানে আমার পাশে যে দাঁড়িয়ে আছে সবার প্রথমে এগিয়ে এসেছেন তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী একজন মানুষ। আর যে লোকালিটিতে আজকে এই ঘটনাটা ঘটলো, সেইখানে তো আমি দুদিন আগে এটা মনে করতাম কি
ওরাই হয়তো মানে কতটা ব্রড মাইন্ডেড মানুষ হতে পারে কি আমাকে একটা মেয়েকে জায়গা করে দিয়েছে এবং ওভারঅল প্রোটেক্ট করছে যেখানে আমি আমার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাই, কিন্তু আমি কোথাও না কোথাও এরকমভাবে ভুল প্রমাণিত হব আমি তো বুঝতে পারিনি। তো এক্ষেত্রে আমি ডিরেক্টলি কাউকে তো কোনো কথা বলতেই পারবো না, মানে আমি কাকে ব্লেম করব বলতে পারেন? আজকে যারা ওঠালো তারাই ধরে নামিয়ে দিচ্ছে, যারা পাশে থাকার কথা তারা নেই, যাদের থাকার কথা নয় তারা থাকছে। ওই গ্রামবাসীর উদ্দেশ্যে তো এত বড় নোটিশ পড়ে গেল, বাট ওই গ্রামবাসীর মধ্যে প্রায় 50-60 মোর দ্যান দ্যাট আমার কাছে ফোন আসে যে দিদি তুমি ঠিক করেছো, তুমি করো, আমরা আছি তোমার পাশে। তাহলে আমি কাকে ব্লেম করবো বলুন? অবশ্যই। তার মানে একদল লোক যাদের স্বার্থে আঘাত পড়ছিল, অথবা যারা এমন মানসিকতায় রয়েছেন যাকে আমি মাইন্ডসেট বলছিলাম, যে তারা আটকে ছিল। কোথাও মনে হয় যে আপনার জায়গায় কোনো ছেলে, ঝকঝকে কোনো উচ্চশিক্ষিত তরুণ যদি ওই চায়ের দোকান করতো তাহলে এরকম বাধা আসতো? দেখুন, আমি তো এটা শুনেছি যে চায়ের দোকান আবার মেয়ে চালাবে কেন, তাও আবার নর্মাল চায়ের দোকান। আমি ক্যাফে করলে, রেস্টুরেন্ট করলে দ্যাট উড বি ওকে, বাট একটা চায়ের দোকান কেন? তো চায়ের দোকান মানে লোকের ধারণা কি চা মানে একজন লুঙ্গি পরে, গামছা পরে, গায়ে কয়লা মেখে চা বানাবে, বা একজন মহিলা যে ছেঁড়া শাড়ি পরেছে, পরে সেখানে একদম মাথায় চুলে তেল দিয়ে একদম যেটা সিম্পল একটা লড়াকু মহিলার রূপ, ওই রূপে চা করছে, দ্যাট ইজ ফাইন। বাট আমাদের মতো ওখানে কোনো মেয়ে যাওয়া মানে সেটা যে একটা অপরাধ, এবং সেটা যে তার মানে সেটার আড়ালে অন্য কোনো কিছু চিন্তা ভাবনা আছে, এই যে থট প্রসেসগুলো মানুষের, সেটা তো আমার কোনোদিন মানে আমার তো ওয়াইল্ডেস্ট ড্রিমেও আমি কোনোদিন ভাবতে পারি না কি মানুষের চিন্তা ভাবনা এতটা সংকীর্ণ হতে পারে। মানে আমাকে তাহলে লোকে বলছে তুমি এইখানে এই জায়গাটা ভুল চুজ করেছো, তুমি শহরে চলে গেলে এটা হতো না। তাহলে মানুষ সবসময় শহরেই যাবে, শহরেই তাদেরকে ছুটে যেতে হবে, তারা নিজের এলাকাবর্তী বা স্থানীয় জায়গায় কোনোদিন সেই জায়গাটা উন্নত করতে পারবে না। মানে ওরা অনুন্নতই ওকে। তোমাকে ব্যবসাও যদি করতে হয়, যদি তুমি তোমার মানে স্টেরিওটাইপকে ভেঙে তুমি যদি কিছু করতে যাও, তাহলে তোমাকে শহরে যেতে হবে। আমাকে এটাও প্রশ্ন করা হয় যে একে ভাইরাল কেন করছেন, এ কি, এ তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে না, এ একদম ভাইরাল কেন করছেন? একে 100 বার ভাইরাল করবে, এই জন্য করবে কারণ আমি দেখেছি যে মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা ভিন্ন রাজ্যে গিয়ে এইরকম কাজ করে, কারণ তারা লজ্জা পায় নিজের রাজ্যে মাথা তুলে বাঁচতে। মিডল ক্লাস মানেই যে আপনার কাছে পয়সা ইনট্যাক্ট আছে, তাছাড়া একটা মানুষের কাছে পয়সা মানেটা কি? পয়সা আছে তাই আমি সমস্ত ব্যবসার কাজে লাগিয়ে দেব। ফিউচার, আমাদের মেডিকেল ইস্যুস যেগুলো রয়েছে, একটা মানুষ আজকে শরীর খারাপ হওয়া মানে তার জীবনের সমস্ত পয়সা শেষ। সে কোটিপতি হতে পারে, তাও তার কাছে ব্যালেন্সের কিন্তু অভাব একদিনের জন্য হলেও পড়বে। তাহলে সেই দিকে দাঁড়িয়ে যদি আমি এটা চিন্তা করি, আমি একদম শূন্য থেকে শুরু করব এবং আমি যেগুলো আমার কষ্ট করে আর্ন করব সেখান থেকে আস্তে 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 আমি একটা বড় এম্পায়ার ক্রিয়েট করব। কিন্তু সেটা করতে পারবো না, কারণ লোকে তো বলবে এই মা, এই চায়ের দোকান। আমি রাস্তা দিয়ে যাই, এই মেয়েটা চায়ের দোকান খুলেছে, এই যে জিনিসটা আমি ইচ অ্যান্ড এভরি ডে সহ্য করি, আমাকে ভাইরাল করতে হবে, কারণ আমি করলে তাহলে লোকজন আমাকে দেখে এগিয়ে আসবে। কেন আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে লোকে অন্য জায়গায় সোনার কাজ করবে গিয়ে? কেন দুবাইতে গিয়ে পেট্রোল পাম্পে কাজ করবে? কেন এখানে করবে না? তো আমি এটা বলতে চাই যে ভাইরাল এই জন্য হব আমি, কারণ আমি ইনস্পাইট অফ মাই নলেজ, আমার ডিগ্রি, আমার সমস্ত রকম স্মার্টনেস যেটা আপনারা বলছেন, এইগুলোকে আমি পকেটে নিয়ে রাস্তার ধারে ব্যবসা শুরু করছি, যাতে সমস্ত দিক বজায় থাকে। এবং আমরা স্বাধীন ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি, যেখানে আমাদের ইমিডিয়েট গার্ডিয়ান, আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, উনি আমাদের কি শিক্ষা দিয়েছেন যে তোমরা বাড়িতে বসে বেকারত্বের শিকার হয়েও না, তোমরা রাস্তায় বেরিয়ে চপের দোকান দাও, তোমরা ঝালমুড়ি বানাও, বসে থাকবে না।
তাহলে আজকে আমি চা বানিয়ে এমন কি অপরাধ করে ফেললাম যার জন্য আজকে আমার 15 দিন হয়ে গেল পুরো দোকান বন্ধ। মানে স্থানীয় প্রশাসন বলছে যে আপনি দোকান খুলুন, আমরা দোকান গিয়ে খোলাতে পারবো না, আপনি যদি দোকান খোলেন যখন ঝামেলা হবে আমরা আছি। প্রশাসনের কি দায়িত্ব যে ঝামেলা এড়ানো? প্রশাসন বলছে ঝামেলা হোক তারপরে আমি যাব। তাহলে ওই ঝামেলা হওয়ার সময় যদি আমার সাথে কোনো দুর্ঘটনা হয়ে যায় তখন তার জন্য দায়ী কে হবে? প্রশাসনের দায়িত্ব দেশের শান্তি বজায় রাখা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন বলছে আগে ঝামেলা হোক তারপরে আমি যাব। তো এক্ষেত্রে আমি আর কার কাছে যেতে পারি? স্থানীয় পঞ্চায়েত থেকে ক্লাব কমিটি সবাই মিলে আজকে 15 দিন, যেখানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটা হচ্ছে হট ড্রিঙ্কসের জন্য একদম বেস্ট সিজন, সমস্ত ব্যবসার একটা সিজন থাকে। আজকে আমি 3 মাসের ব্যবসা যে 1 মাস হয়েছিল চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল, লোকে আসছে এবং ভয়ঙ্কর ব্যবসা শুরু হয়েছে, ওই জায়গায় পুরো ছিনিয়ে জিনিসটাকে কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিয়ে আজকে দীর্ঘ 15 দিন ধরে আমার দোকান শাট ডাউন। আমার ছেলেরা বারবার দোকানে যায়, ঝাড় দিয়ে পরিষ্কার করে, দিদি কি করবো গো? আমি বলি বাবা চলে আয়। আমি দেখতে পাচ্ছিলাম যখন আপনি বলছিলেন স্পষ্টতই আপনার চোখ ছলছল করছিল। আমি বুঝতে পারছি এটা কতটা আপনার ক্ষেত্রে আঘাত, যে আপনার নিজের উদ্যোগে সন্তানের মতো যে দোকানটা করেছিলেন, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা কোথাও যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো বলুন, সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, কারণ আবেগ এত ভরে ভরে বেরোচ্ছে যে ছোটতে শেষ করা যাচ্ছে না। মানে কোথাও না কোথাও আমি তো ভেবেছিলাম কি ভারতবর্ষে আমি কোনো কিছু তৈরি করছি, এখানে এমন একটা দেশ যেখানে আমার ফুল ফ্রিডম আছে, কিন্তু এখানে তো মানুষই মানুষের পাশে নেই। কোনো গোষ্ঠী দলের কথা তো পরে, ওটা তো পরের ঘটনা, কে কোন দলে আছে, কার কোন রাজনীতি করছে, কার কি চাই, ওসব সেকেন্ডারি। মানুষই তো মানুষের পাশে নেই। আজকে এরকম একটা সিচুয়েশন, যেটা একটা একদম ছোট্ট ঘটনা, একটা ছোট্ট জায়গা, একটা ন্যাশনাল হাইওয়ের উপরে একটা ছোট্ট চায়ের দোকান, যেই দোকানটা এমনি ছিল, প্রশাসনের যখন নোটিশ পিরিয়ড ওভার হতো ও এমনি ভেঙে যেত। কিন্তু ঈর্ষা, স্বার্থ আর কি আমি ওয়ার্ড হয় এর বিরুদ্ধে আমার এখন বলার মতো সিচুয়েশন নেই, কিন্তু এইসবের কারণে এই যে স্বপ্নভঙ্গ হচ্ছে আর মানুষকে মানে আমরা বলি কি বড়লোক হতে যাচ্ছে এবং গরিবই থেকে যাচ্ছে। তো এটাকে ভাঙার জন্য যে আমি হয়তো কিছুই না, এটার হয়তো 1%ও এফেক্ট পড়বে না ওটার ওপরে, কিন্তু আপনি চিন্তা করুন যে আজকে গরিব থাকবে না কেন? গরিব বড়লোক হতে চায় না। ওরা তো মনে করে চায়ের দোকান, না আমি বাড়িতে শুয়ে থাকবো, লোকের বাড়ি চুপি গিয়ে বাসন মেজে চলে আসতে পারবো বা অন্য রকম অসামাজিক কাজ করব, কিন্তু মাথা উঁচু করে এসে একটা কোনো ছোট্ট জিনিস শুরু করতে পারবো না। আমরা মেয়েরা যারা একটা প্রাণ সৃষ্টি করে তাকে আমরা জেনারেশন ক্রিয়েট করছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা ছোট্ট চায়ের দোকান থেকে ওটা বড় ব্র্যান্ড বানাতে পারবো না। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. ধরুন, অনেকে বলেন জিবির দাম তো কমে গেছে, মানে নেটের দাম তো কমে গেছে, অনেকে বলেন বুদ্ধিজীবীদের দামও কমে গেছে, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। এবং এটা গোটা ভারতবর্ষে এবং অবশ্যই আমাদের রাজ্য তো তারই অঙ্গ। এই নেট খুব সুলভ হয়ে যাওয়াতে পর্নোগ্রাফি দেখা ভয়ানকভাবে বেড়ে গেছে, এটা বিভিন্ন সমীক্ষায় বেরিয়েছে। কোথাও কি তাহলে ওই এলাকার লোক, আমি এলাকার সব লোককে দাগিয়ে দেব না, সব লোককে বলবো না, কিন্তু কিছু মানুষ তারা চাওয়ালি আর পর্ন স্টারের মধ্যে তফাৎটা বুঝতে পারেনি? দেখুন, এই ব্যাপারে তো একদমই কোনো কথা বলার জায়গাই নেই, বিকজ ওনাদের তো এই যে এত রকম নাম দেওয়া বা এত কিছুর পেছনে যে আসল কারণ কি, আদৌ আমরা যেটাকে ভাবছি সেটা কি ওদের আদৌ কারণ ছিল? কেননা এরকম অনেক মানুষ ওখানে আছেন যারা বলেছেন কি যে হ্যাঁ আপনার হেয়ার কালার, আপনার স্টাইল দেখে আমাদের মনে হয়েছে আপনাকে ফরেনার লেগেছে আমার। তো এরকম সাধারণ যারা মনের মধ্যে কোনো মানে ওরকম কিছু ব্যাপার নেই, আমাকে এরকমও
কমেন্ট করতে হয়েছে যে এ তো নিজেকে রাশিয়ানই ভাবতে শুরু করে দিয়েছে। টু বি ভেরি অনেস্ট, আপনাকে যখন কেউ মানে একসাথে বেশ কিছু সংখ্যক মানুষ আপনাকে কমপ্লিমেন্ট করে কি হ্যাঁ আপনাকে তো পুরো হিরো, ইউ আর লাইক আ হিরো, তো ন্যাচারালি একটা সময় হয় আপনি এটা ভাবতে শুরু করেন যে ও আচ্ছা তাই, মনে ঠিক তো এটা হতেও তো পারে যে আমাকে এরকম লাগছে। তো আমি জিনিসটা না খুবই মানে একদম ন্যাচারাল এবং খুবই ক্লিয়ার ওয়েতে দেখছি। এক্ষেত্রে ওনাদের মনের মধ্যে কি আছে, মানুষের মন এমন একটা জায়গা যেটা আপনি কোনোদিন কেউ রিড করতে পারেনি, তো এর উত্তর আমার কাছে নেই, এইগুলোর কোনো উত্তর নেই। আমি আর এই প্রসঙ্গে আর 2-3টে প্রশ্নের পর আর প্রশ্ন করব না, আমরা বরং জানতে চাইবো কি করে আপনি এই স্বপ্নটা দেখলেন। কিন্তু 2-3টে প্রশ্ন উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি বারবার করে বলছি যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনাকে যদি আরো বড় কোনো মাসুল চোকাতে হয়, আপনাকে যদি আরো বড় ক্ষতির সামনে দাঁড়াতে হয়, আপনি উত্তর দেবেন না। এক, আসলে সবাই নয়, সব গ্রামবাসীরা নয়, বিশেষ একজন এবং তার দলবল, তারা আপনার কাছ থেকে অর্থ এবং অন্যান্য স্বার্থের জন্য আপনার প্রতি যেহেতু আপনি সাড়া দেননি বা সাড়া দিলেও আপনি সদর্থকভাবে কিছু বলেননি, সেই জন্যেই তারা প্রতিশোধ নিল। দেখুন, আমার যে প্রেজেন্ট আইনজীবী যিনি এই পুরো ব্যাপারটাকে আগেও আমি বলেছি নিজের সদিচ্ছায় এগিয়ে এসে খতিয়ে দেখছেন, তিনি বিভিন্ন গোপন সূত্রে হোক বা বিভিন্ন রকমভাবে খবর নিয়ে এটা কনফার্ম করেছেন যে পুরো এলাকাবাসী এই ব্যাপারে ইনভলভ নয় আর হতেও পারে না। যে হারে আমার কাছে কল আসে, যে হারে আমার সাথে বিভিন্ন লোকজন, ওই এলাকার লোকজন এসে যোগাযোগ করে, তারা কিন্তু এই পুরো ব্যাপারে 90% লোক কিন্তু এই আমার সাপোর্টে রয়েছেন এবং তারা ইনফ্যাক্ট এই কথাও বলেছেন যে দিদি তোমার সাথে অন্যায় হয়েছে, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। তা সত্ত্বেও যে আমি এখনো মীমাংসার আশায় বসে আছি, 15 দিন হয়ে গেল, একদম মানে এক সুপার ডুপার ব্যবসা করার এই যে সিজনটা ওনারা পুরো নষ্ট করে দিলেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি যে 15 দিন ধরে এখনো কোনো রকম সুপ্রিম কোর্ট, কোনো রকম প্রশাসন, কিন্তু আমি একটা কথা আপনাকে এই রিলেটেড বলবো যে আমি কিন্তু কমপ্লেন সবার কাছে করেছি এবং সেখান থেকে আমার কাছে কিন্তু ফোন এসেছে যে আপনারটা আমরা এফআইআরে আমরা লজ করছি, ঠিক আছে আপনি থানায় এসে যোগাযোগ করবেন। মানে আমার যেখানে ব্যবসা বন্ধ, যেখানে আমার রোজগারের জায়গা বন্ধ, সেখানে কোথায় সেই জায়গায় এসে কোনো অ্যাকশন না নিয়ে আপনি এফআইআর করতে যদি ইন্টারেস্টেড হন চলে আসবেন, এই রকম টাইপের যে কথাবার্তাগুলো আসছে, সেক্ষেত্রে আমি যে মীমাংসার আশায় বসে আছি, আমি যে যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগান নিয়ে বসে আছি এবং আমি যাই যে ওখানে যাই হোক কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, মানে এই যে একটা ভুল একটা মেয়েকে বলা হচ্ছে কি ওখানে ব্যাপারটা ঠিক জমছে না, হঠাৎ করে চিরকালের জন্য বন্ধ, তো এই যে ব্যাপারগুলো হয়েছে এটা যদি সত্যি সবাই করতেন তাহলে আজকে আমার কাছে ফোন, ইমেল, সমস্ত কমেন্টে আসতো না। পাপিয়া, আমার খুব ইচ্ছে করছে ওই এলাকার দাদার ছবিটা দেখতে। কে সেই দাদা? আমার তার ছবি দেখতে খুব ইচ্ছে করছে, যে তাকে পুলিশ প্রশাসন ভয় পায়, প্রশস্ত গ্রামবাসী তারা অত্যন্ত সহৃদয়পূর্ণ মানুষজন, কিন্তু তারাও তো তার ভয়ে প্রতিবাদ করতে পারছে না। কে সেই দাদা? আমি জানি না, আমার সাংবাদিক জীবনে তার মুখোমুখি হব নাকি। অনেক বড় বড় মস্তান দেখেছি, ব্যারাকপুর থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত। ঝাড়খণ্ডের সীতারামপুরে এমন এক মস্তানকে দেখেছিলাম যে মস্তান ক্যামেরা দেখে তার 18টা রাইফেলধারী দল গাড়ি নিয়ে ছুটে পালিয়েছিল। আমার নিশ্চয়ই তার সঙ্গে দেখা হবে, বেশি দূরে নয়। সে দাদার একটু ছবি দেখাবেন না? যাই হোক, আমি আপনাকে বিড়ম্বনায় ফেলবো না, কিন্তু এই জায়গায় আমি একটা কথা বলতে চাই যে সবাই তো বলছে যে একটা শিক্ষিত মেয়ে কেন চায়ের দোকান খুলছে, তো এই শিক্ষিত কথাটাকে নিয়ে আমি বলবো যে ছোটবেলায় মা একটা কথা বলতেন যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি মানুষের শোভা পায়? তো ন্যাচারালি উনি যদি কোনো খারাপ করেন, হিংসার উত্তর কোনোদিন হিংসা হতে পারে না, আর হিংসার উত্তর হিংসা হলে সেখানে কোনো দিন সলিউশন আসে না। তো আজও আমি ওই গোষ্ঠী মানে 3-4 জন মানুষ বা এক গোষ্ঠীর মানুষ, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এখনো এই জিনিসটা কিন্তু এত হাইলাইট হওয়ার বিষয়ই নয়। তো এই জিনিসটাকে একটা মীমাংসা করে
আমার সম্মান, যার জন্য আমি এত কথা বলছি, এখানে শুধুমাত্র একটাই আমাকে দিন রাত আমার রাতের ঘুম নিয়ে নিয়েছে, যে এরপরে আমি নেক্সট যেখানেই যাব আমাকে এটা শুনতে হবে যে অঙ্কুরহাটি নামক একটি জায়গা থেকে পাপিয়া ঘোষাল, টিয়ামো, রাশিয়ান ম্যাডামের চায়ের দোকান, যে নামে ডাকুক না কেন, সেই ম্যাডামকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাই ইনি এখানে এসে আজকে ব্যবসা করছেন। উনি কিন্তু আমার সম্মানের জায়গাটাতে আঘাত করেছেন এবং আমি ওইটুকু ফিরে পাই। বাকি সমস্ত কিছুর হিসেব করার জন্য কিন্তু সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে একজন মানুষ, মানে একজন শক্তি বর্তমান আছে। তো আমি মনে করি যে সেটা হবে। আর আজকে যে মানুষগুলোর জন্য আমি ওই জায়গাতে রয়েছি বা আমার আপনাদের সকলের সাথে আমার পরিচয় হচ্ছে, যাওয়ার সময় অ্যাটলিস্ট ওনাদের কোনো ক্ষতি আমি চাই না। আর আমি ওনাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিবাদ সেইভাবে করার জায়গা নেই, কিন্তু সেই জায়গায় একটা কথা বলবো যে সব জিনিসের একটা লিমিটেশন আছে। উনি যদি এখনো বা ওনারা যদি চান এখনো ওই ব্যাপারটাকে কিন্তু একটা মীমাংসার জায়গায় নিয়ে যেতে পারেন। আমি কিন্তু এখনো আমার ব্যবসার ক্ষতি করে ওনাদেরকে সময় দিয়ে যাচ্ছি, এবং সমস্ত মানুষজন যারা এই সত্যের পাশে থেকে এগিয়ে আসতে চাইছেন, আপনাদের মতো ওনাদেরকেও কিন্তু আমি থামিয়ে রেখেছি যে না, আর একটু দেখা যাক, হিংসার উত্তর হিংসা হতে পারে না। আপনাকে সাধুবাদ জানাই, তার কারণ অবশ্যই যে বা যারা, যে এবং যার দলবল, আর পরিষ্কারভাবে বলতে গেলে যারা এই ঘটনা ঘটছেন, আমি জানি না অনেক কিছু কথা আমরা বাংলা ভাষায় বলি, হয়তো আপনি তাকে বাংলা ভাষা আমরা বলি না অতটা পাত্তা দেননি, এটা হয়তো তার আঙুর ফল টকও মনে হতে পারে, এইভাবে বহিঃপ্রকাশ করছেন। এসব কিন্তু সাধারণ মানুষ বোঝে, বুঝতে পারছেন? আমি আপনাকে বলছি, আমি তো প্রশস্ত গ্রামে কোনোদিনও যাইনি, কিন্তু আপনার কাছ থেকে যা খবর পেলাম, কথা শুনলাম, এবং আমার যারা বন্ধু বান্ধব আছেন অঙ্কুরহাটি এবং আশেপাশে যারা আছেন, সেখানকার গ্রামবাসী কিন্তু সত্যিই ভালো। সেখানের একটি মেয়ে, সেই মেয়েটি স্কুলে পড়ে, তার গভীরভাবে, সে আপনার দোকানে কোনোদিনও চা খেতে আসেনি, সে তার বন্ধুদের গল্প করেছে যে এইভাবে যদি একজন কাজ করতে চায় একটি মেয়ে, তাকে যদি আটকানো হয়, তাহলে বড় হলে আমাদের কি হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন তো, গ্রামবাসীরা খুবই ভালো, একজনকে পাত্তা দেননি, তিনি আপনার বিরুদ্ধে প্রতিশোধ দিচ্ছেন। আমার সাংবাদিক হিসেবে তাকে খুব দেখার ইচ্ছে আছে, কারণ ব্যারাকপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত অনেক মস্তান দেখেছি তো, যুগে যুগে, বাম যুগে, তৃণমূল যুগে। সুতরাং সাংবাদিক হিসেবে সেই মস্তানদের দেখার খুব ইচ্ছে থাকে, কিন্তু নিশ্চয়ই যদি সত্যি সেরকম বড় মস্তান হন, নিশ্চয়ই একদিন না একদিন চোখে পড়বে। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে যে পুলিশ প্রশাসন, এমনকি রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃত্ব, তারা কি করছেন, এত ভীতু। আমি যাই হোক, এই প্রসঙ্গের এবার বাইরে চলে আসি। এবার আমি আপনার বিষয়ে জানতে চাই। আপনি খুব ছোটবেলা থেকে পড়াশোনা করতেন এবং ইংরেজি মাধ্যম স্কুলেই পড়তেন, এবং আপনার বরাবরই একটু অন্যরকম কিছু হওয়ার ইচ্ছে ছিল, এবং আমি আপনার সম্পর্কে যতটুকু জেনেছি যে বিমান সেবিকা বা এয়ার হোস্টেস হওয়ারও ইচ্ছে ছিল, আকাশে উড়ে যাবেন, কি তাই তো? শুরুটা কিভাবে? একদমই তাই। মানে আমি যখন একান্তে বসে নিজের লাইফ স্টোরিটাকে চিন্তা করি, তো আমি দেখি যে মানে কিরকম মানে উত্থান পতনের যে একটা অদ্ভুত খেলা, সেটা আমার জীবনের সাথে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়, জীবনের ওটা আমি উপলব্ধি করি। সেটা হচ্ছে যে জীবনে যখন বড় হচ্ছি, প্রথম যখন আমার বুদ্ধি, মানে একটা মানুষ, একটা ছোট বাচ্চা, সে যখন বড় হয়ে ওঠে, ওই টাইমে যখন দেখা গেল যে আমি বাড়ছি, যখন একটা পেরেন্টের ফুল সাপোর্ট আমার দরকার, ওই টাইমে হঠাৎ করে আমার মা মারা যান। সেটা 2003, আমি স্ট্যান্ডার্ড 3-তে পড়ি সেই টাইমে। তারপরে নিজেকে সামলালাম, বাড়িতে ক্লাস 3-তে আপনি আপনার মাকে হারাই, এবং তখন ওটা হারানোর ধাক্কাটা অতটা বোঝা যায়নি, বিকজ এত ছোট, আর খেলে ঘুরে বেড়ানোর সময়, তখন তো মেমোরিজই মায়ের সাথে সেভাবে ক্রিয়েট হয়নি। 2003 আমি স্ট্যান্ডার্ড 3-তে পড়ি তখন। তো বাড়িতে 2 দিদি আছে আমার ওপরে, তো বাড়িতে দিদি মানে মায়ের সমান, তারা এমনভাবে আগলালো আমাকে কি মায়ের কমতিটাই আমি ওইভাবে ফিল করলাম না। বাবা সঙ্গে ছিলেন, সব মিলিয়ে মিশিয়ে জীবনে কোনোদিন কোনো অভাব আমাকে দেখাননি। অভাব সব পরিবারেই থাকে, আমাকে সেভাবে দেখতে হয়নি। তারপরে আস্তে আস্তে বড় হলাম, ডিভাইন পাওয়ারের একটা অদ্ভুত আশীর্বাদ আমার সাথে ছিল। কি অলওয়েজ এটা চিন্তা করেছিলাম কি
আর 5টা মেয়ের মতো আমার জীবনটা নয়, আমাকে আমারটা নিজেকেই বুঝতে হবে। তো আমার দিদিরাও আমাকে একটা কথা পুরোপুরি ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল কি তুই কিন্তু আর 5টা মেয়ের মতো নোস। তো ছোটবেলা থেকেই আমাকে এটা বোঝানো হয়েছিল কি তুই কিন্তু আর 5টা মেয়ের মতো নোস, তোকে কিন্তু নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। এবং আমি এই জিনিসটাকে একদম নিজের রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে নিয়েছিলাম কি হ্যাঁ, আমি যদি হেরেও যাই সেটাও আমার, আমি যদি জিতে যাই সেটাও আমার, আমাকে আমার লাইফটা দেখতে হবে। বাবা আমার টিটি ইন্সপেক্টর ছিলেন, বাবাকে সেভাবে তো পাওয়া যেত না বিকজ উনি বাইরে বাইরে থাকতেন। দিদিদের কাছেই মানুষ হই এবং এটা বুঝে যাই যে হারলে চলবে না, তোমাকে এগিয়ে যেতে হবে। তো স্কলারশিপ পাওয়া থেকে শুরু করে খুবই ভালো স্টুডেন্ট ছিলাম। তো আস্তে আস্তে মনে হলো কি বাবা একটা কথা আরও বলেছিলেন কি পড়াশোনা করিয়ে দিয়েছি, এবার নিজেরটা নিজেকে দেখতে হবে, তোমার সাথে সবসময় আমার থাকা পসিবল হবে না। তো হতে পারো তুমি একজন মেয়ে রূপে জন্মেছো, কিন্তু তোমার লাইফের প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা ডিসিশন তোমাকে নিতে হবে। সেখানে তুমি ভার্বাল আমার পাস পাবে, কিন্তু তুমি সবসময় ভাববে না কি আমি তোমাকে সব সার্ভ করব সাজিয়ে। এবং আমার বাবা তারপরে এই সব কথা বলার পর তার সাথে একটা কথা আমার বারবার মনে পড়ে কি আমার বাবা এই কথা বলতেন যে আমি এই যে বাড়িতে আছিস, এই যে সব কিছু পড়াশোনা শিখিয়ে দিলাম, সব কিছু তো সাজিয়ে গুছিয়ে করা হলো, তো সবই তো ঠিক আছে, বাড়িটা তো আমার, তো তো তুই কি করলি? এই যে তুই যে একটা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিস, পড়াশোনা শিক্ষিত একটা মেয়ে, তো তুই কি করলি নিজের জীবনে, তোর কি অ্যাচিভমেন্ট? তখন আমি চিন্তা করলাম সত্যি তো। তারপর থেকে আমি বলা শুরু করলাম কি আমি বাবার বাড়িতে থাকি এবং তখন আমার যে হলো কি আমি আমার 20s আমার নিজস্ব প্রপার্টি বানাবো। তার জন্য আমি একদিনও বসিনি। তারপর থেকে আমি কলেজ করতে করতে আমার স্থানীয় এলাকার একটা স্কুল আছে, সেখানে আমি অ্যাজ আ অ্যাডমিনিস্ট্রেটর মানে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ জবগুলো করতাম। তার সাথে সাথে আমি মডেলিং করতাম, প্যারালালি আমি 2-3টে প্রফেশন একসাথে করতাম। মডেলিংটা আমার ইচ্ছা ছিল প্রত্যেকটা মেয়ের মতো, সবাই প্রত্যেকটা মেয়েকেই জিজ্ঞাসা করলে জানতে পারবেন কি কম বেশি অভিনয় মডেলিং সবার করার ইচ্ছে থাকে। আমিও তাদের মধ্যে থেকে আলাদা নই, আমারও মডেলিং করার ইচ্ছে হলো। আমি বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডেড জায়গায় কাজকর্ম করলাম। করতে করতে আমার মনে হলো যেটা আমাদের যেটাকে বলে এখন আজকালকার সো কল জেনজি, যেটা কনফিউশন এখন, যেটা এই জেনারেশনের যেটা প্রবলেম কি উই আর ভেরি কনফিউজড যে আমাদের লাইফে আমরা কি চাই। আর স্পেশালি আমার মতো লোকজন যারা বাই দ্য গ্রেস অফ গড যে জায়গায় যাচ্ছে সেখানে খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাচ্ছে, সেই জন্য তারা তো আরও কনফিউজড হয়ে যায় যে মডেলিং হলো, স্কুল এডুকেশন ইন্ডাস্ট্রি হলো, এবার কি? তো ওই যে একটা ক্রাইসিস যে জীবনে আমি কি করব, এবার গাইডেন্সটা যেটা আমি পেয়ে আসছি সবার থেকে, বাড়ির লোকে দিদি থেকে, তো তারা যেহেতু ফ্রিডমটা আমাকে দিয়েছে এবং আমাকে ডিসিশন নেওয়ার জায়গাটা দিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে মডেলিং হলো। তারপরে মনে হলো কি আমি ফ্লাই করব, বিকজ আমার ইন্টারন্যাশনাল ফ্লাই করার জন্য যে ক্রাইটেরিয়াসগুলো দরকার সেগুলো বাই দ্য গ্রেস অফ গড সবকটাই আমি ম্যাচ করতাম। তো এরকমভাবে আমি কাতারে চান্সও পেয়ে গেলাম। এবার ফুল মানে প্রিপারেশন মোড অন, একদম এবার ফ্লাই করব ফর কাতার। সব কিছু সুন্দর গোছানো, ফুল গ্রুপ ফর্ম হয়ে গেছে। তারপরে অ্যানাউন্সমেন্ট হলো করোনা। তো তারপরে সেই গ্রুপও আর আমি ডিমলিশ হয়ে গেল, সেখানে তাদের থেকে কোনো রকম আনসার পেলাম না। রিপিটেড ডেজ লকডাউনে বসে বসে প্রত্যেক দিন কল করতাম ওই নাম্বারে, বাট কেউ কোনো রেসপন্স করতো না। ন্যাচারালি ভাবলাম কি তাহলে হয়তো কোনো আমার ভাগ্যে হয়তো সেই ব্যাপারটা নেই। দেন আমি সুইচ করলাম, যেহেতু আমি অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট করে নিয়েছিলাম, সেজন্য আমি ভাবলাম কি আর বসে থেকে লাভ নেই, এবার আমাকে নেক্সট অপরচুনিটির জন্য দৌড়াতে হবে। তারপর আমি বেশ কিছু কর্পোরেট অফিসে ইন্টারভিউ দিলাম, সেখানে জব করলাম। কিছু হোটেলসেও আমি কাজ করেছি। সেখানে আমাকে রাত্রিবেলা সেক্টর 5 থেকে আমি জার্নি করতাম, এই 30-60 কিলোমিটার আমি পার ডে জার্নি করতাম। খুব টায়ারসাম জব ছিল সেটা করে। তারপরে যখন ভাবলাম যে সেই জায়গায় একটা বড় অ্যাচিভ করব কিছু, তখন আমার 2020-তে বাবা মারা যায়।
এবার বাবা মারা যাওয়ার পর চারিদিকটা জাস্ট ব্ল্যাঙ্ক, কোনো মানে যে লাস্ট পিলারটা ছিল সেটাও সরে গেল। তখন আমি মনে করলাম যে ঠিক আছে, এবার একটা মানুষ যখন বর্তমান থাকে তখন আমরা তার অ্যাডভাইসেসগুলোকে অতটা ইম্পর্টেন্স দিই না। তো উনি চলে যাওয়ার পর মনে হলো কি না, বাবা তো বলতেন যে এডুকেশন ইন্ডাস্ট্রিতে আয়, এডুকেশন ইন্ডাস্ট্রিতে তুই যে সম্মান পাবি, আবার ব্যাক টু সম্মান, তো যে সম্মানটা পাবি সেই সম্মানটা তুই আর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে পাবি না। মনে হলো বাবার কথা শুনি। তো তারপরে আমি একটা কাউন্সিলরের কোর্স করলাম, কাউন্সেলিং যেটাকে বলে। সেটা করার পর আমি আমার স্থানীয় এলাকায় একটা ইন্টারন্যাশনাল স্কুলে জয়েন করলাম। সেখানে জয়েন করার পর যেহেতু লাইফে কিছু একটা বড় করার ইচ্ছা ছিল, তো ওইখানে যখন 9 to 5 জব করতাম না, লাইফটা খুব মানে মনে হতো কি যে শেষ হয়ে গেল, কি করছি। তখন সেখান থেকে সুইচ করলাম। আমি মনে করলাম যে না, অনেক হয়েছে, অনেক কিছু মানে ঘুরে দেখলাম। তারপরে আমার যেটা মনে হলো কি, দুটো টাইপের মানুষ হয়, এটা আমাকে একজন বোঝালেন যে দেখ দুটো টাইপের মানুষ হয়, এক হচ্ছে ফলোয়ার আর একটা হচ্ছে লিডার। তোকে বাঁচতে হবে কি তুই কি লিডারের আন্ডারে পড়িস না ফলোয়ারদের আন্ডারে পড়িস। তো আমি কোথাও না কোথাও আমার যে ইচ্ছা তার সাথে কানেক্ট করে দেখলাম যে মেবি আমি লিডার হওয়ার যে ক্রাইটেরিয়াগুলোর সাথে আমার সাথে যায়। তো আমি চিন্তা করলাম যে এবার কিছু একটা নিজের করব। তাছাড়া অপরের অধীনে থাকা মানে সেখানে একটা মেয়ে হয়ে জন্মানোর জন্য যে এখন আমি সাফার করছি, এটা কিন্তু প্রথম থেকেই হতো। সেখানে নেগেটিভ প্রপোজাল আসা থেকে শুরু করে, সেখানে বিভিন্ন রকম কথা শোনানো থেকে শুরু করে, স্বার্থ পূরণ না হওয়ার পরে আপনাকে টেনে নামিয়ে দেওয়া থেকে শুরু করে, এইগুলো আমি নয়, এগুলো প্রত্যেকটা মেয়ে এটার ক্ষেত্রে আমার সাথে সহমত হবে কি এগুলো তাদেরকে করতে হয়, মানে জন্মের সাথে সাথে এগুলো তাদের কোটায় চলে আসে। তো সেগুলো হওয়ার পরে একদিন এত ফ্রাস্ট্রেটেড লাগে, আমার মনে হয় যে ডান, আই এম ডান উইথ জব। আমার মনে হলো যে আর চাকরি করে আমার হবে না, মানে আমি পারবো না, আর কথা শুনতে পারবো না এই নেগেটিভ প্রপোজালগুলোকে হ্যান্ডেল করতে। মানে নেগেটিভ প্রপোজাল মানে আপনি বলতে চাইছেন বাংলায় যাকে বলি কুপ্রস্তাব? হ্যাঁ, অবশ্যই তাই। এটা 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 আমি নয়। তাহলে একদিকে আপনার জীবনে সুন্দর মুখের জয় সর্বত্র এটা যেমন রয়েছে, আবার আপনার রূপী হয়ে দাঁড়ালো আপনার জীবনের অভিশাপ। এক্স্যাক্টলি, এটাই আমার সাথে হয়ে আসছে। সেটা এখনো হলো, আগেও হয়েছে, এবং আগামী দিনে কি হবে সেটা আমি জানি না, বাট হ্যাঁ, দিস ইজ আ ফ্যাক্ট কি আমার তখন এতটাই ফ্রাস্ট্রেটেড লেগেছিল কি আগামী দিনে কি হবে আমিও জানি না, ভবিষ্যৎবাণী করতে পারবো না, কিন্তু আপনি যে সাহস এখন দেখাচ্ছেন ওই ছেদমস্তান যিনি আছেন তার দলবলের বিরুদ্ধে, আমার মনে হয় এরপর কিন্তু কেউ করার আগে কিছু বা কোনো প্রস্তাব দেওয়ার আগে দুবার ভাববে। তো সব জায়গায় এটা শুনেছি যে তোমার যেটা ভালোবাসা সেটাকে নিয়ে তুমি এগো, এমন কোনো কাজ করো যেই কাজে তোমার কোনোদিন একঘেয়েমি লাগবে না, পরের দিন সকালবেলা উঠে এটা মনে হবে না কি আবার কাজে যেতে হবে। এই কথাটা আমাকে অনেক নক করেছে, কারণ আমি তো একটা টাইমে ডিপ্রেশনেও ছিলাম যে এবার কি করব, জীবনটা এইরকমভাবে চলছে, তো আমাকে তো একটা জায়গায় দাঁড়াতে হবে। ছুটেছি, বহুত ছুটেছি, সেই কলেজ লাইফ থেকে ছুটেছি, তো এবার তো কোথাও না কোথাও এসে আমাকে দাঁড়াতে হবে। তো সেটা কোথায়, এইটার প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে আমি অনেক রকম কোটেশন বলুন, মোটিভেশনাল স্পিচেস বলুন, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বলুন, সেখান থেকে আমি দেখেছিলাম যে এই যে আমি এখন বসে আছি, এত কথা বলছি, এটা কিন্তু মানে এতটা বড় আকার ধারণ করার কোনো বিষয়ই নয়, বরং এটা একটা মানে এটা একটা ইন্সপায়ারিং বিষয়, যেখানে আমিও কিছু সংখ্যক আমাদের মতো ছেলে মেয়েদেরকে দেখেই কিন্তু এই কাজটা করার একটা ইন্সপিরেশন পেয়েছি, যেখানে মানুষ ছোট থেকে শুরু করে আজকে দেশ বিদেশে নিজের নাম শুধু ছড়াচ্ছেন না, তার সাথে সাথে ভারতবর্ষকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। অবশ্যই আমরা তো জানি MBA চায়ওয়ালা গোটা ভারতবর্ষ, আমরা জানি যে MA LLB চায়ের দোকান, আমরা এগুলো তো জানি। তো কোথাও না কোথাও আমি যেরকম ইন্সপায়ার্ড, একটা মানুষই তো একটা মানুষের থেকে শেখে, আর অলরেডি উন্নত জায়গাকে আরো উন্নত করার থেকে যেটা অনুন্নত জায়গা সেই মানসিকতাগুলোকে মানে ক্লিয়ার করা বা সেই স্থানগুলোকে উন্নত করাটা তো আমার মনে হয় মানে বেশি দরকার।
তো আজকে আমি জায়গা ভুল চুজ করেছি বা আমি ওই জায়গায় যাওয়াটা ভুল হয়েছে, মানুষ ওইখানকার মানুষ বুঝতে পারছেন না, তো এই কথাগুলো আমি পরে আসছি। কিন্তু মেন বক্তব্য যে আমি তখন চিন্তা করলাম কি যে আমার নিজের ভালোবাসাটা তাহলে কোথায়। তখন আমি আস্তে আস্তে দেখতে পেলাম কি মেয়েদের আবার একটা প্রফেশনাল লিস্ট আছে, মানে মেয়ে মানে বিউটি পার্লার, মেয়ে মানে কোনো মানে কোনো বিউটি রিলেটেড জিনিসপত্র, মেয়ে মানে বুটিক, মেয়ে মানে এই, মেয়ে মানে সেই। মেয়ে মানে আবার একটা মেয়েদের যেরকম পোশাকের একটা লিস্ট আছে, এই পোশাকের বাইরে ও গেলেই ওই মেয়েটি দুশ্চরিত্র বা দুশ্চরিত্রা যাই বলুন না কেন, তো সেরকম একটা প্রফেশনাল লিস্ট আছে। এই প্রফেশনের বাইরে গেলে ওই মেয়েটি খারাপ, যেটা আমি এখন দেখতে পাচ্ছি। তো আমি তো সেটা জানতাম না। তো আমি ভাবলাম আমি রীতিমতো চায়ের জন্য আমি পাগল। আমি ভালো শুধু বাসি না, মানে আমাকে আপনি যখন খুশি চায়ের যদি অফার করেন আমি না করতে পারি না। তো আমার মনে হলো যে ঠিক আছে, একটা আমি যখন ভালোবাসা আছে, লোকজনের বক্তব্য ভালোবাসাকে নিয়ে এগো, তো আমি চা আর বিভিন্ন ধরনের আইটেমস আছে। আজকে আমি লাস্ট 2 মাস মুম্বাইতে ছিলাম, ওখানে টেরেন্স লুইসের কাছে আমি একটা ডান্স ডিপ্লোমা কোর্স করতে গেছিলাম। যে এটাও কিন্তু আমার কনফিউশনের একটা পার্ট ছিল। আমার মনে হয়েছিল যে আমি মডেলিং করেছি, এই করেছি, এবার আমি ডান্স করব। তো ন্যাচারালি আমি মুম্বাই যাই, সেখানে টেরেন্স লুইসের থেকে আমি ওনার থেকে সার্টিফিকেট আছে আমার কাছে, আমি একটা ডান্স একাডেমিও খুলতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছে যে আমি সেটা আমার কখনো ওই রকম চিন্তায় আসেনি। আমার মনে হচ্ছে আমি একটা ব্র্যান্ড করব, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করব। আমি তো কাউন্সিলরের জব করেছি, আমি তো লোকজনকে কাউন্সেলিং করেছি। তো আমার যদি ডিগ্রি যেহেতু রয়েছে, আমি তো লোকজনকে শিক্ষা দেব, ডান্স শেখাবো, সেগুলো তো আমি করতেই পারি। কিন্তু আমি চাইছিলাম কি একটা কর্মক্ষেত্র তৈরি করা, যেখানে আমার সাথে সাথে আমার সাথে সাথে আরও বেশ কিছু মানুষজন কাজ পাবে, কাজ করবে। তো সেই অর্থে আমি ভাবলাম চাকে নিয়ে এগোই। চায়ের সাথে সাথে বেশ কিছু আইটেমস আছে যেগুলো আমরা বিভিন্ন মানে আপার লেভেলে আমরা সেগুলো না খেয়ে থাকি, টেস্ট করে থাকি। এই সাধারণ এইরকম ছোট ছোট যে মফস্বলগুলো, ওই মফস্বলের মানুষেরা কিন্তু ওইগুলো টেস্ট করেনি। তো আমি ভেবেলাম যে যদি সেই জিনিসটা ওনাদেরকে দেওয়া যায়, তাহলে তো ওনারা একটা অদ্ভুত, মানে ওনাদেরও একটা নতুন কিছু টেস্ট করার বা নতুন কিছু ফিল করার জায়গা হবে। আজকে আমরা KFC থেকে শুরু করে কত কিছু হয়ে গেছে, NFC, HFC, কত কিছু হয়েছে, মানুষ তো ভালোবাসছে। সেরকম আমার কাছেও বেশ কিছু আইটেমস ছিল যেগুলো আমিও অন্য দেশে গিয়ে, অন্য জায়গায় গিয়ে ট্রাই করেছিলাম। আমার মনে হয়েছিল যে আমি আমার বাড়ির পাশে মানুষ যাদের সাথে বড় হয়ে উঠেছি তাদের সাথে একসাথে শুরু করি না, তারপরে তো আছেই, তারপরে কলকাতার বাইরে বিদেশে তো আছেই। আমরা নিজের চারিদিকে যে পরিবেশটা আছে সেই পরিবেশটাকে উন্নত করি। সেই পরিবেশটাকে উন্নত করতে গিয়ে আমি যে মানে এত বাজেভাবে আমার সম্মানহানি হবে এবং আমার চরিত্র নিয়ে কথা হবে। কাজটা শুধু একটাই ছিল, আমি চা তৈরি করতাম 2টো ভাইকে নিয়ে। প্রথমে আমি চায়ের দোকান খুলেছি বলে কেউ কাজে আসতে চাইতো না, যে না আমি আসবো না, চায়ের দোকানে আমার কেউ কাজ করে। ক্যাফেতে কাজ করা যায়, চায়ের দোকানে কাজ করা যায় না। মানে লোকে মডিউলার সেটআপে এসি ঘরে বসে দাসত্ব করতে রাজি আছে, কিন্তু মুক্ত পরিবেশে নিজের পায়ে মাথা তুলে দাঁড়াতে রাজি নয়। আমি এটা দেখেছি এবং আমি নিজেও তো গ্লিটারের পেছনে ছুটেছি। আজকে মডেলিং, অ্যাক্টিং থেকে শুরু করে যত রকম গ্ল্যামার প্রোভাইডিং জবগুলো তো আমি করেছি। আমি তো দেখলাম যে গ্ল্যামারের পেছনে ছুটে, মানে যাদের ভালো লাগে তারা করতে পারবে, ইটস অল অ্যাবাউট ভালো লাগা। কিন্তু এই গ্ল্যামারের বাইরেও জগৎ আছে। মানে অন্তঃসার শূন্য একটি পরিবেশ থেকে আপনি চেয়েছিলেন সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা এমন সমাজে এমন একটা কিছু করতে যেটা এই সিস্টেমে একেবারে ব্যতিক্রমী মনে হয়, তাই তো? একদমই তাই। আর আমাকে এই যে আমার সত্যি খুব খারাপ লাগছে, আপনার এত বড় একটা মহৎ উদ্যোগ, বৃহৎ চিন্তা ভাবনা, এলাকার জন্যও চিন্তা ভাবনা, কিন্তু তার সত্ত্বেও কি করবেন বলুন? এমন একটা জায়গায় রয়েছেন যেখানে প্রশাসন থেকে রাজনৈতিক দল, আমি কিন্তু শুধু শাসক বলছি না, শাসক বিরোধী সবার কথা বলছি, এবং সেখানে বোধহয় ভালো মানুষ প্রচুর আছেন, সাহসী মানুষ কম আছেন, তা নাহলে এই উদ্যোগের এই অবস্থা হয়। আপনি কি আবার মডেলিং এবং অভিনয় জগতে ফিরে যেতে চান? দেখো, মডেলিং বা অভিনয় এই জায়গাটা না আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা, আমার একটা প্যাশনের জায়গা। ওই জায়গাটা তো কোনোদিন মানে ছেড়ে আসাটা আমার হয়তো প্ল্যানিংয়ের মধ্যে ছিল না।
বাট আমরা মাল্টিটাস্কার, আমরা কিন্তু একটা কাজ করছি মানে আমাদেরকে সেটাই করে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ওটা আমার পছন্দের জায়গা, প্যাশনের জায়গা, ওই জায়গাটা আমার কাছে কন্টিনিউ থাকবে, ওটা আমি করব। তার সাথে সাথে এখন যে একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে একটা ব্র্যান্ড করার স্বপ্ন, এখন ফুল নিজের এনার্জি বলো, নিজের সব কিছু দিয়ে সেটাকে তৈরি করতে চাইছি। কেননা ব্যবসা তো নিজের সন্তানের মতো, এবং সন্তান যেমন নিজের মায়ের ফুল টাইম ডিজার্ভ করে সেরকম ব্যবসাটাও করে। তো ন্যাচারালি ভেবেছিলাম যে কিছুটা সময় এটাকে দাঁড় করিয়ে নিই, তারপরে নিজের শখ পূরণের জন্য তো সারা মানে জীবন আছে নিজের শখ পূরণ করার। অভিনয় বা মডেলিং এর ক্ষেত্রেও কি কাস্টিং কাউচ বা কোনো কুপ্রস্তাবের জন্য ছেড়ে দেওয়া? মানে পুরোপুরি সেই ব্যাপারটাকে বলবো না, কেননা কাজের অভাবও অনেক বড় মানে একটা প্রবলেম ছিল। যে আমাদের কি হয় মডেলিং ক্ষেত্রে, বিশেষ করে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে, যেটা আমি আমার পার্সোনাল এটা এক্সপিরিয়েন্স, আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না, যে কাস্টিং কাউচ বা এই যে প্রপোজালগুলো না, এটা আপনি একটা মেয়েকে মানে এডুকেশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পেতে হয়। এটার জন্য কোনো আলাদা করে ইন্ডাস্ট্রি হয় না। খুব দামি কথা বলেছেন। এটার জন্য যে আপনাকে মিডিয়া মানেই আপনাকে খারাপ প্রস্তাব দেবে আর অন্য জায়গায় দেবে না, এটা কিন্তু এর থেকে বড় মানে ভুল চিন্তা পৃথিবীতে আর হতে পারে বলে আমার ধারণা নেই। আপনার সঙ্গে সহমত। সব জায়গায় এই ব্যাপারটা থাকে। আর আমি বিশেষ করে মিডিয়াতে ফুল আমার মানে অ্যাক্টিভ প্রফেশন এই জন্য বানালাম না, কাজের অভাব। আজকে আমাকে যেহেতু পুরোটা নিজেকে দেখতে হতো, আমার অল এক্সপেন্সেসগুলোকে আমাকে যেহেতু আমি তার জন্য দায়ী, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এরকম কোনো প্রফেশনে যেতে পারবো না যেটার কোনো মানে স্টেবিলিটি নেই। আজকে 3 দিন খুব ভালো কাজ আছে, তো 2 দিন কোনো কাজ নেই। আজকে বড় বড় শিল্পী আমার থেকে অনেক বেশি মানে ট্যালেন্টেড, অনেক বেশি ক্ষমতাশালী বলতে পারেন দক্ষতার দিক থেকে, তারা কিন্তু বাড়িতে বসে রীতিমতো আমার চোখে দেখা বড় বড় ডিরেক্টর, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস কিন্তু শুধুমাত্র নিজেদেরকে ওই বাহ্যিকভাবে একটা মেনটেন রেখেছেন, কিন্তু বাড়িতে তাদের কিন্তু অনাহার কাজ করে। মডেলিংয়ের গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে সোজা চায়ের দোকান। নিজেকে 5 বছরে কোথায় দেখতে চান? কোনো ব্র্যান্ড হিসেবে নাকি অন্য কোনো চিন্তাভাবনা রয়েছে? অবশ্যই নিজেকে নেক্সট 5 ইয়ার্সে তো আমি দেখতে চাই কি আমার একটা এমন ব্র্যান্ড আমি তৈরি করতে পেরেছি যেখানে বহু সংখ্যক মানুষের বেকারত্বকে আমি কাটিয়েছি, আর সবথেকে বড় কথা কিছু মানুষের মানসিকতা চেঞ্জ করতে পেরেছি। কেননা মানুষের মানসিকতা বিকৃত হতে 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 এতটা নোংরা জায়গায় চলে গেছে কি সমস্ত কিছুর মধ্যেই না নেগেটিভিটিকে খুঁজে বের করে। সেজন্য আমি মানসিকতাগুলোকে, আর আমি ওই গ্রামে মফস্বলেই ঢুকবো, আমি ওইখানকার মানুষগুলোকে বোঝাতে চাই যে শুধুমাত্র পাশ্চাত্য জিনিসপত্র পড়ে নিলেই যে আমরা মডার্ন, এটা কিন্তু নয়। চিন্তা ভাবনা মানুষকে স্মার্ট বানায়, মানুষের অ্যাক্টিভিটি বা তার পোশাক আশাক এগুলো কিন্তু মানুষকে স্মার্ট বানায় না। আর একটা কথা যে আমরা ভারতে বসবাস করছি, ভারতের মতো মহান দেশ, যে সব দিক থেকে কিন্তু আমরা এগিয়ে, কিন্তু এই একটা জিনিস আমাদেরকে সবসময় পিছিয়ে দেয়, সেটা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে নিজেদের যে ঈর্ষা, নিজেদের একে অপরকে টেনে নামাবো। মানে একটা দেশ তো তখনই উঠতে পারে, যতটুকু আমি আমার এই ছোট জীবনে জেনেছি, যে একে অপরকে যত তুমি ঠেলে ওঠাবে, তোমার সাথে সাথে তোমার দেশ, তোমার রাজ্য, প্রথমে গ্রাম, রাজ্য, দেশ, এভাবে তুমি বড় হবে। আজকে ডলি চায়ওয়ালা যিনি আছেন, ওনার কমেন্টে গিয়ে ছাপড়ি, এরকম ছাপড়িদেরকে ভাইরাল করা হচ্ছে। আজকে ওই ছাপড়ি কিন্তু দুবাইয়ে ব্রাঞ্চ খুলে হাজার হাজার মানুষকে কাজ দিচ্ছে। আপনার জীবনে ইন্সপিরেশনটা কি? ডলি চাওয়ালা না অন্য কিছু? ইন্সপিরেশন কোনো একটা মানুষ নন, অনেকেই আছেন, কিন্তু বারবার আমি দেখেছি যে ডলি চাওয়ালাকে নিয়ে একটা কোথাও না কোথাও মানে একটা হাস্যকৌতুক বিষয় ক্রিয়েট করা হয়। তো আমি প্রশ্ন করতে চাই যে কেন? আজকে এমন অনেক শিক্ষিত, অনেক আপগ্রেডেড মানুষজন আছে যারা ঘরের মধ্যে দরজা বন্ধ করে নিজের ভ্যালুয়েবল ডেজগুলোকে নষ্ট করছেন, নিজের ট্যালেন্ট নষ্ট করছেন, নিজের বুদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছু নষ্ট করছেন। কিন্তু উনি যাই করুক না কেন, এন্ড অফ দ্য ডে উনি একটা কাজ করছেন, ঠিক আছে, কেউ সম্মানের সাথে কাজ করছেন। ওনার কোনো একটা পার্টিকুলার স্টাইল পছন্দ, উনি সেই স্টাইলটাকে দেখিয়ে আজকে
উনি যেভাবেই হোক সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর মানুষ কি এতটাই বোকা? আজকে কত বড় বড় মানুষ, মহান ব্যক্তিত্ব ওনার সাথে দেখা করতে যাচ্ছেন। ওনাদের কি স্বার্থ আছে যে একটা ছাপড়ি, সো কল্ড ছাপড়ির সাথে লোকজন দেখা করতে যাবেন? নিশ্চয়ই ওরকম ট্যালেন্টেড লোকজন ওনার ভেতরে কিছু এমন দেখতে পেয়েছেন, তাই জন্যই তো ওনার সাথে গিয়ে দেখা করছেন। অবশ্যই ডলি চায়ওয়ালা যিনি আছেন, আমি ওনাকে মন থেকে রেসপেক্ট করি, এবং ওনার থেকে যদি আমি জীবনে কিছু শিখতে পারি তাহলে আমার মনে হয় যে এটা আমার কাছে কিছু বড় পাওনা হবে। এবং আমি জানি প্রত্যেকটা ব্যক্তি আজকে যখন ওনাকে দুবাই যাচ্ছেন, মার্সিডিজ নিয়ে ঘুরছেন, সমস্ত কিছু নিয়ে ঘুরছেন, সবাই কিন্তু একবারের জন্য হলেও বলছে যে আজকে কোথায় চলে গেল। আজকে কিন্তু সবাই মনে মনে ওই জায়গাটা পাওয়ার ইচ্ছা রাখে, কিন্তু তাও তাদেরকে বদনাম করতে হবে। মানে মানুষ কারোর ভালো দেখতেই পারে না। আমি তো এটাই দেখতে পাচ্ছি যে কোনো অ্যাঙ্গেল থেকে ভালো দেখতে পারে না। আজকে উনি এত মহৎ কাজ করার পরও কিন্তু চায়ওয়ালা বলে ওনাকে ছোটই করা হয়, অথচ এই মানুষই বলে যে কোনো কাজই ছোট নয়, অথচ সমস্ত ব্যাক টু ব্যাক চাওয়ালা 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 করে কিন্তু ছোট করেই চলেছে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. পাপিয়া, আপনার জীবনের এই যে কাহিনী অনেককে ইন্সপিরেশন যোগাবে কিছু করে দেখানোর, কিন্তু কি মনে করেন আপনি, রাজনীতি না ধর্ম, কোনটা আমাদেরকে অনেকটা পিছিয়ে রাখে? রাজনীতিও নয়, ধর্মও নয়। কেননা কোনো রাজনীতি, কোনো ধর্ম কোনো মানুষকে, কোনো উর্তি বা কোনো ট্যালেন্টেড মানুষকে নিচে না দমিয়ে রেখে এবং তাকে অত্যাচার করে, ছোট করে বা তাকে অপমান করে তার চলন্ত কোনো জিনিসপত্রকে বন্ধ করে দিতে শেখায়নি। আজকে কোনো ধর্মে বলা নেই যে কোনো মহিলা তাকে পা টেনে ধরে নামাতে, মানে অলওয়েজ তার চরিত্রকে তুলে ধরতে হবে। আজকে কোনো রাজনীতিও কিন্তু এটা আমাদেরকে বলে না কি কোনো কিছু যেটা এগোচ্ছে, মানে উদীয়মান কোনো জিনিসকে দমন করার জন্য অলওয়েজ তোমাকে ইদার রাজনীতির পথ নিতে হবে, নয়তো ধর্মকে সামনে করতে হবে। আমরা অলওয়েজ এই সমস্ত জিনিসকে সামনে করি এবং আমাদের যে নিজেদের মধ্যে ঐক্যের অভাব আছে সেইগুলো আমরা কোনোদিনই হাইলাইট করি না, এবং আমরা কি লোকের ভালো কোনোদিন দেখতে পারি না। যতই আমরা বলি কি আমরা সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করব, ভালো জিনিসের পাশে থাকবো, বাট সেটা তো নয়। আজকে রাজনীতি হচ্ছে, আজকে ধর্ম হচ্ছে, এদের নামে বিকৃত কিছু মানুষজন তাদের নিজের স্বার্থ পূরণ করে চলেছে এবং সামনে ধর্মকে বদনাম করছে। কোনো ধর্মে এই রকম কথা বলা নেই। আমি ধর্ম পড়িনি, আমি রাজনীতি জানি না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে এইটুকু জানি যে মানুষ তাদেরকেই বলে যার মান আর হুঁশ থাকে। তো আজকে যদি আমাদের মতো গণতান্ত্রিক দেশে দাঁড়িয়েও আমাদেরকে কোনো গোষ্ঠী বা কোনো কারোর আন্ডারে থাকতে হয় এবং সমস্ত ডিসিশন আমাদেরকে তাদের ওপরে ছাড়তে হয়, তাহলে আর গণতন্ত্রের কি লাভ? আমি একেবারে শেষ অংশে চলে এসেছি। আমার শেষ আজকের এপিসোডের প্রশ্ন, কারণ আমি চাই আরও অনেকগুলো এপিসোডে অবশ্যই পাপি আপনাকে আসতে হবে। আমি চাইবো যে এই অন্ধকার সময়টা কাটিয়ে একটা খুব উজ্জ্বল সময় আসবে, যেদিন শুধুমাত্র আপনার সফলতা নিয়ে আমরা কথা বলবো। আমার প্রশ্ন এক, যে চায়ের দোকান নিয়ে এত স্বপ্ন, যে চায়ের দোকানের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, যে চায়ের দোকানের ব্যাপারে প্রশাসনের এই রকম ঔদাসীন্যতা, সেই জায়গায় চায়ের দোকান করতে চান নাকি চায়ের ব্যবসাটাই ছেড়ে দিতে চান? জীবনে পালিয়ে চলে যাওয়াটা তো 2003-তে মাকে হারানোর পরের দিন থেকেই ডিকশনারি থেকে মুছে দিয়েছিলাম। তো পালিয়ে তো অবশ্যই যাব না, তাও আবার এমনভাবে যাব না যেখানে লোকজন, সেখানকার মানুষের বা লোকাল গ্রামবাসীর নামে এইরকম যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এই দোকান আর খোলা যাবে না, এই যে অ্যালিগেশনগুলো, এইগুলো নিয়ে তো পালাবো না। সম্মান বাঁচানোর জন্য আজকে আমি নিজের ব্যবসাকে এতদিন ধরে বন্ধ করে রেখেছি। মেয়ে হয়ে জন্মেছি, গা জোয়ারি করতে চাইলেও হয়তো পারবো না, কারণ সব মেয়ের মধ্যে ওই রকম লড়ে এগিয়ে যাব এই জিনিসটা হয়তো মানে ফিজিক্যালি পসিবল নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সিচুয়েশনে লড়বো তো নিশ্চয়ই, কারণ আমি সম্মানের সঙ্গে ওই জায়গায় থাকবো, চলে যাব, সেগুলো পরে ডিসিশন। আগে যেটা আমার
দরকার সেটা হচ্ছে যে আমাকে যে অসম্মানিত করা হয়েছে, যেখানে আমার মনের মধ্যে একটা কোনো পজিটিভ থট ছাড়া অন্য কিছু ছিল না, তো ওই সম্মানটা তো আমাকে ফেরত পেতেই হবে। অবশ্যই সেই সম্মান আমি পেয়ে গিয়ে নেক্সট ডিসিশন অবশ্যই অন্য কিছু আরো বৃহৎ আকারে ভাববো, কিন্তু সবার প্রথমে আমি এক্ষেত্রে আমার ন্যায়টাকে আমি চাই, আমি আমার সম্মান ফেরত পেতে চাই। ওই যে নোটিশ আমাকে উইদাউট ইনফরমেশন ওখানে নোটিশ ফেলে দেওয়া হলো, এবং সেই আমাকে দিনের পর দিন শুধুমাত্র পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে এই রকম বিভিন্ন গোষ্ঠীর মানুষেরা শুধু ঘুরিয়ে চলেছেন, টাইম বাই করে চলেছেন। এরম করতে করতে আজকে 15-20 দিন ওনারা টেনে দিচ্ছেন, এখনো বলছেন 1 সপ্তাহ পরে জানাচ্ছি। এটার তো উত্তর আমাকে দিতে হবে। আমরা শুনছিলাম পাপিয়ার কথা। পাপিয়ার সামনে এখন দুটো পথ খোলা আছে। একটা বিখ্যাত নাট্যকার ইবসেনের লেখা দ্য ম্যান হু স্ট্যান্ডস অ্যালোন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান অন আর্থ, যার মার্কিন সংস্করণে লেখা আছে দ্য ম্যান হু স্ট্যান্ডস অ্যালোন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন ইউনিভার্স। আমি জানি না সে পথে এগোবে, একা লড়বে, নাকি সত্যজিৎ রায় ইবসেনের এনিমি অফ দ্য পিপল, যেটা গণশত্রু হিসেবে ছবিটি আমরা জানি, সেই ছবির শেষ দৃশ্যে দেখা যাচ্ছে সবাই বলছেন ডাক্তারবাবু আপনার সঙ্গে আমরা সবাই আছি। আমি প্রশস্ত গ্রামবাসীর ওপর ছেড়ে দিচ্ছি সে ভার। কি করবে মেয়েটি? মাত্র ক্লাস 3-তে মাকে হারিয়েছে। জীবনের একটা সময় এসে একমাত্র জীবনের স্তম্ভ বা পিলার বাবাকেও হারিয়েছেন। একা সে লড়াই করছে। আমরা কি করব? পুলিশ, প্রশাসন, শাসক, বিরোধী দল, এমনকি প্রশস্ত গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা কোনভাবে এই নাটকের শেষ অঙ্কটা দেখতে চান? মেয়েটা একা লড়াই করবে, লড়াই করতে করতে মারাত্মক আহত হবে, নাকি আমরা সবাই তার পাশে দাঁড়াবো? উত্তর দেবে সময়। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।